পাকিস্তানের সবচাইতে প্রধানমন্ত্রীর কাছের লোক নরেন্দ্র মোদী। আমি বলছি না, তার বাড়ির বিয়ের অনুষ্ঠানে মোদী নিমন্ত্রণ পায় প্রধানমন্ত্রী হিসেবে নাকি। নরেন্দ্র মোদী পাল্টা বলছে যে পাকিস্তান ইন্ডিয়া জোটকে সমর্থন করছে। আমি বলছি দেখো মোদি, আমি তোমাকে প্রথমে বললাম খুব সফট টার্গেট। বিরোধীদের সঙ্গে পাকিস্তানকে টেগিয়ে দাও, চায়নাকে টেগিয়ে দাও, বাংলাদেশকে টাগিয়ে দাও, তাহলে খুব সহজে উগ্র জাতীয়তাবোধ তৈরি করা যায়। আগেকার দিনে রাজারা দেখতো যখন তার সাম্রাজ্য খুব দুরবস্থার মধ্যে যাচ্ছে, তখনই যুদ্ধের দামামা বাজিয়ে দিত, যাতে সমস্ত অন্ন বস্ত্র বাসস্থানের যে ক্ষোভ প্রজাদের সেটা ধামাচাপা পড়ে যায়। ঠিক একইভাবে মোদি 5 বছরে ব্যর্থ প্রধানমন্ত্রী, বেকারত্ব স্বাধীনতার পর সর্বোচ্চ, অর্থনীতিতে দেশ পঙ্গু হয়েছে। এই ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য পাকিস্তান, চায়না, বাংলাদেশ এইসব করে দেওয়া হচ্ছে। আমি যে কথাটা বলতে চাইছি, চায়নার সবচাইতে বেশি প্রোডাক্ট ব্যবহার করে আমাদের দেশের সরকার। এমনকি খোদ গুজরাটে বল্লভভাই প্যাটেলের যে মূর্তি বসানো হয়েছে সেটা চায়নার। চায়নাতে গিয়ে চায়নার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি এক দোলনায় দোলেন। প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এই দেশ, এই যে বারবার বলে না গোমাংস খাওয়া যাবে না, কে কী খাবে, কে কী পরবে, আমার দেশ গোটা পৃথিবী জুড়ে গোমাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে। এবং যে ব্যবসায়ী হচ্ছে গোমাংস রপ্তানিতে 1 নম্বর বড় ব্যবসায়ী, তামিলনাড়ুতে মোদির ভোট প্রচারে তাকে তার পাশে দেখা যায়। আপনার এই দেশের কোভিশিল্ড বাইরের দেশে গেল। এখন জানা যাচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে কোভিশিল্ডের মালিক সে বিজেপির ফান্ডে মোটা টাকা দিয়েছে। আমরা দেখতে পেলাম যে এই দেশের সরকার একের পর এক কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নিয়েছে। স্বাভাবিকভাবে এই সমস্ত অজুহাত তৈরি করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি 400 পারের স্বপ্ন যেটা মোদি দেখাচ্ছেন, আসলে একটা বিজেপি কর্মীরা হতাশ। বিজেপির কোনো ইলেকশন এজেন্ডা নেই। রাম মন্দির, হিন্দুত্ব, হিন্দু মুসলমান, জাতপাত, ধর্ম এসবের বাইরে বিজেপির কাছে কোনো ডেভেলপমেন্টের মডেল নেই। আর তার জন্যই 400 পারের হাওয়া তুলে, জিগির তুলে বিজেপি কর্মীদের উৎসাহিত করবার চেষ্টা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বা আমি আমার কথা বলছি না, আপনি যদি একটু চর্চা করেন দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা কী। কেরালাতে বিজেপি খাতা খুলতে পারবে না, তামিলনাড়ুতে খাতা খুলতে পারবে না, কর্ণাটকের ফল খারাপ হবে, মহারাষ্ট্রের ফল খারাপ হবে, তেলেঙ্গানায় খারাপ হবে, অন্ধ্রে খারাপ হবে, বিহারের অবস্থা খুব খারাপ। ইউপিতে গতবারের যে নাম্বার সেই নাম্বারে বিজেপি থাকবে না। আম আদমি পার্টি, কংগ্রেস হাত মিলিয়েছে। পাঞ্জাব, দিল্লিতে কড়া টক্কর। পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বাইনারি ভাঙছে প্রতিদিন, প্রতিরোজ। কোথায় 400 সিট কোথায়? এই কিছুদিন আগে আমি দেখছিলাম কংগ্রেসের তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটা ইন্টারভিউতে বলছিলেন যে 400 হওয়া সম্ভব যদি ওই মোদি বারবার পাকিস্তান, চায়না, বাংলাদেশ বলছে। পাকিস্তান, চায়না, বাংলাদেশে যদি বিজেপির এমপি কেউ যেতে তাহলে 400 পার হতে পারে, ভারতবর্ষে 400 হতে পারে না। স্বাভাবিকভাবে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। মোদি বিরোধী হাওয়া গোটা দেশে কাজ করছে। আপনি যদি দেখেন গোটা দেশের রাজনীতিতে বিজেপিও কনফিডেন্টলি বলতে পারছে না তারা 300 পেরোবে কিনা। মোদি, অমিত শাহ বলছে, বিজেপির আর কোন নেতা বলছে? রাজনাথ সিং বলছে? নীতিন গডকরি বলছে না তো। তাহলে একটা মোদি ম্যানিয়া, মোদি ম্যাজিক, ধর্মের ওপর এজেন্ডা, 400 পার করাবার স্বপ্ন দেখিয়ে বিজেপি কর্মীদের উৎসাহিত করা। ডেভেলপমেন্টের মডেল যখন ফেল হয়, সরকার যখন 5 বছরে তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তখন এই উন্মত্ত জিগির, উন্মত্ত জাতীয়তাবোধের হাওয়া, রাজনীতি বিবর্জিত একটা উগ্রতা, একটা রাজনৈতিক দলের ভাষা। তার জন্য প্রধানমন্ত্রীর ভাষা এরকম ভাষা হয়? বিরোধীদের কোন ভাষায় আক্রমণ করছেন? এরকম অশালীন মন্তব্য, অশালীন কথাবার্তা এর আগে তো আমরা দেখেছি। আমরা তো বিরোধিতা করতাম মনমোহন সিংয়ের একটা সময়, আমরা তো বিরোধিতা করেছি অটল বিহারী বাজপেয়ীর, আমরা তো বিরোধিতা করেছি ইন্দিরা গান্ধীর। আমরা তো কোনোদিন এই ভাষাগুলো দেখতে অভ্যস্ত না। এই কোন প্রধানমন্ত্রী যার মুখের ভাষা এই জায়গায়? এই কোন প্রধানমন্ত্রী যিনি মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান বলছেন? তিনি তো দেশের প্রধানমন্ত্রী। একই রকম ভাষা সন্ত্রাস আমরা দেখেছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে। নাড্ডা, চাড্ডা, গাড্ডা, বিজেপি, তৃণমূল দুটোই আমাদের শত্রু। কিন্তু অশালীন ভাষার ব্যবহার যেভাবে রাজনীতিতে বাড়ছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেভাবে পাল্লা দিয়ে কম্পিটিশানে নেমেছেন, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে দেখে সমাজ রাজনীতিটাকে দেখে। তারা যদি মানুষের সামনে একটা কলুষিত রাজনৈতিক ব্যবস্থা উপহার দেয়, তখন ওই কলুষিত ব্যবস্থার মধ্যে পরিবর্তন দরকার হয়। পরিবর্তন মানেই রেভলিউশন। সেই বিপ্লবের কাজ বাম কংগ্রেস, ইন্ডিয়া জোট গোটা দেশে করছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোটের ক্রেডিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিতে চাইছেন, মোদি মমতাকে আমাদের সঙ্গে টাগিয়ে দিতে চাইছেন। তার কারণ সভ্যতার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে প্রত্যেকটা বিরোধী ঐক্যের মধ্যে শাসক তার অনুগত চরকে ঢুকিয়ে রাখে, গুপ্তচরকে। এটা রাজনৈতিক কৌশল। সেই কৌশলে মোদি হাঁটছেন। মমতাকে ঢুকিয়ে রেখেছেন, এদিক ওদিক ছেড়ে রেখেছেন।
প্রথমে বলেছিলেন, লিস্ট দিয়েছিলেন মমতাকে যে তোমার ভাইপোকে জেলে ঢোকাবো না, তুমি ইন্ডিয়া জোটের প্রথম 2-3টে মিটিংয়ে গিয়ে ওই ইন্ডিয়া জোটটাকে ঘেঁটে দাও। তারপর মমতা পাল্টা বার্তা দিয়ে দিয়েছে যে আমি এখানে 42টা সিটে লড়বো, কংগ্রেস সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে, এইসব বলে টলে মানুষকে বিভ্রান্ত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে বলছেন যাদবপুরে মিমি চক্রবর্তীকে প্রার্থী করা ভুল হয়েছে, বসিরহাটে নুসরাতকে প্রার্থী করা ভুল হয়েছে, তার আগের বারে বলেছিলেন সুগত বসুকে প্রার্থী করা ভুল হয়েছে, তার আগের বারে বলেছিলেন যে সমস্ত সাংবাদিকদের রাজ্যসভায় পাঠানো ভুল হয়েছে, তার আগের বারে বলেছিলেন ইমরানকে রাজ্যসভায় পাঠানো ভুল হয়েছে। আবার 5 বছর পর বলবেন সায়নী ঘোষকে প্রার্থী করা ভুল হয়েছে, আবার 5 বছর পর বলবেন হাজী নুরুল ইসলামকে প্রার্থী করা ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে মানুষকে চটকদারি রাজনীতি এরা উপহার দিতে চায়, ইস্যু নয়, মুখের ওপর ভোট করাতে চায়। মুখ চকচকে হলে, ফর্সা হলেই যে সে মানুষ ভালো হয় এমনটা নয়। আমাদের দেশ, আমাদের হিন্দুস্তান তৈরি করেছে যে গরিব কিষাণ মজদুররা, তারা কেউ চকচকে ফর্সা নয়। তামিলনাড়ু কৃষকরা যখন নগ্ন অবস্থায় দিল্লিতে মিছিল করে, পাঞ্জাবের জাট কৃষকরা যখন দিল্লি অবরুদ্ধ করে রাখে, তাদের মাথার ঘাম পায়ে পড়ে, শুধু রুটি ডাল খেয়ে দিনের পর দিন ওই শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডার মধ্যে তারা ওই হাইওয়েতে ঘুমিয়ে থাকে। ওরাই আসল ভারতবর্ষ, মোদি দিদি এটা ভারতবর্ষ নয়। আমরা বলছি মোদি দিদি, তৃণমূল, বিজেপি এরা এমন একটা ভারতবর্ষ তৈরি করেছে যে ভারতবর্ষে ধর্ম জাত পাতে দীর্ণ, বেকারত্ব, হাহাকার, ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কাজ না পাওয়ার যন্ত্রণা, মহিলাদের ইজ্জত হারানোর যন্ত্রণা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা ইন্ডিয়া তৈরি করতে চাইছি যেখানে সবার হাতে কাজ, সবার পেটে ভাত, একটা বিভিন্নতার মধ্যে ঐক্যের ভারতবর্ষ, যাতে সবাই, সব ভাষার, সব ধর্মের, সব মানুষ তাদের সমানাধিকারের ভিত্তিতে সংবিধান প্রদত্ত যে অধিকার, সেই অধিকারের ভিত্তিতে সংবিধানকে রক্ষা করে আমার দেশ ধর্মনিরপেক্ষতার পক্ষেই থাকবে, এগোবে। এই স্বপ্ন আমরা দেখে ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট রাজনৈতিক এজেন্ডা সেট করছে।